আজ থেকে শুরু হতে চলা এজব্যাস্টন টেস্টে আমি মনে করি ভারতের এই ব্যাটিং লাইন আপের সবচেয়ে বেশি চাপে থাকবে দুজন ব্যাটার। নাম্বার 3-তে ব্যাটিং করা সাই সুদর্শন, যার কিনা এর আগের টেস্টেই ডেবিউ হয়েছিল লিডসে। আর নাম্বার 6-এ ব্যাটিং করা করুণ নায়ার, যার কিনা দীর্ঘ 8 বছর পর ভারতের এই টেস্ট টিমে আবারও প্রত্যাবর্তন ঘটেছিল এর আগের ওই লিডস টেস্টেই। এই দুজন কিন্তু এর আগের টেস্টে একেবারেই সেভাবে রানের দেখা পাননি। প্রথম ইনিংসে মানে দুজনেই 4 বল খেলে 0 রান করেছিলেন, রানের খাতাই খুলতে পারেনি। দ্বিতীয় ইনিংসে দুজনেই বেশ একটা ভালো স্টার্ট পেয়ে গেছিলেন, কিন্তু আনফর্চুনেটলি নিজেদের ইনিংসটাকে আর বড় করতে পারেননি। মানে মোটা দাগে হিসাব মতো এই দুই ব্যাটারি কিন্তু আগের টেস্টে সেভাবে বড় স্কোরের দেখা পাননি। কিন্তু খেয়াল করে যদি দেখেন ভারতের টপ 6 ব্যাটারের বাকি 4জন কিন্তু সেঞ্চুরি পেয়েছেন। দুই ওপেনার তো সেঞ্চুরি করেছেন, আর নাম্বার 4 আর নাম্বার 5-এ যারা ব্যাটিং করেন তারাও কিন্তু সেঞ্চুরি পেয়েছেন, আর ঋষভ পান্ত বোথ ইনিংসেই সেঞ্চুরি পেয়েছেন। তো এখন ভারতের এই টিমে যখন মানে তুমুল পরিমাণে কম্পিটিশন চলছে, তখন এই জায়গায় নিজেদের মানে একাদশের জায়গাগুলো ধরে রাখার জন্য একেবারে টপ নচ পারফরমেন্স তো জেনারেট করতেই হবে। আর সেখানে যখন আপনার টপ 6 ব্যাটারের মধ্যে অলরেডি 4জন আগের টেস্টে সেঞ্চুরি করে মানে তুমুল ফর্মে থাকার ইঙ্গিত দিচ্ছে, আর তখন বাকি 2জন ব্যাটারের পারফরমেন্স যখন বেশ কিছুটা মলিন, বেশ কিছুটা ফিকেই দেখাচ্ছে তাদের পাশে, তখন তো মানে নেক্সট টেস্টে তাদের মানে উপর মানে পারফরমেন্স করার চাপ তো একবারে মানে তুমুল পরিমাণে থাকবে। খেয়াল করে দেখবেন এর আগের টেস্টে সাই সুদর্শন, যার কিনা ডেবিউ হয়েছিল প্রথম ইনিংসটা, তিনি মানে খুবই নার্ভাস ছিলেন, সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাচ্ছিল। মানে ওই যে তিনি 4টা বল খেলেছিলেন, তার মধ্যে প্রথম 2টা বল মানে ঠিকঠাকভাবে তাও মোটামুটি ফেস করেছিলেন, কিন্তু লাস্ট 2টা বলে ওই বেন স্টোকস তার সাথে পুরোপুরি মাইন্ড গেম খেলে একেবারে বোকা বানিয়ে সাই সুদর্শনকে আউট করেছিলেন। মানে থার্ড ডেলিভারিটা তাকে ওই ডাউন দ্য লেগেই করেছিল, ওই জায়গায় সাই সুদর্শন মানে শর্ট খেলতে গিয়েও তিনি মানে মিস করেছিলেন বলে বেঁচে গেছিলেন থার্ড ডেলিভারিটা, কিন্তু ফোর্থ বলে তিনি ওই ট্র্যাপে পা দিয়ে আর কি ওই উইকেট কিপারের কাছে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছিলেন। ডেবিউ টেস্ট প্রথম ইনিংস বেশ কিছুটা চাপে ছিল, তার না হয় ঠিক আছে মেনে নেওয়া গেল, কিন্তু ভেরি নেক্সট ইনিংসে ওখানে তো একটা তিনি ভালো চান্স পেয়েছিলেন। আর তিনি যে রিসেন্ট পাস্টে খুব একটা খারাপ ছন্দে ছিলেন তাও তো নয়, আইপিএলের একেবারে ধারাবাহিকতার চূড়ান্ত নিদর্শন ওই জায়গায় দেখিয়েছিলেন, ঝুড়ি ঝুড়ি রান করেছেন, প্রায় প্রত্যেক ম্যাচেই স্কোর পেয়েছেন তিনি। তো সেই সাই সুদর্শন যখন এই টেস্ট ক্রিকেটে ভারতের মানে ন্যাশনাল টিমকে তিনি রিপ্রেজেন্ট করছেন, তখন মানে শুরুর থেকেই তার বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু একেবারেই পজিটিভ দেখাচ্ছিল না। সেকেন্ড ইনিংসেও তিনি শুরুটা মানে বেশ নড়বড়েভাবেই করেছিলেন, লাকিলি প্রথম দিকে একটা বা দুইটা ইনসাইড এজ বা আউটসাইড এজ হয়ে তিনি মানে বাউন্ডারি বা ওই জায়গায় সার্ভাইভ করে গেছিলেন ঠিকই, তারপরেও কিন্তু 2-3টা তিনি চমৎকার শটসও খেলেছিলেন, 30টা রান করেও ফেলেছিলেন। রাহুলের সঙ্গে সেকেন্ড উইকেটে 66 রানের পার্টনারশিপও গড়ে তুলেছিলেন, কিন্তু ওই খুবই আনফর্চুনেটলি তিনি নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি। ওইখানেও আমি দেখেছিলাম বেন স্টোকস তার সাথে ওই একটা মাইন্ড গেম খেলি এই সাইড সুদর্শনের উইকেট তুলেছিলেন। যে ডেলিভারিটায় তিনি আউট হয়েছিলেন তার ঠিক আগের বলেই বেন স্টোকস তাকে কিনা ওই মানে মিডিল লেগ স্টাম্প করিডোরে বল করে তাকে একটা ফ্লিক করতে বাধ্য করেছিলেন। ওই পার্টিকুলার ডেলিভারিটায় ওই সাইড সুদর্শন মানে বেন স্টোকসকে বাউন্ডারিও মেরে দিয়েছিলেন, কিন্তু তার ঠিক পরের ডেলিভারিতেই বেন স্টোকস ওই চমৎকার বুদ্ধিমত্তার সাথে একটা ওই শর্ট মিড উইকেটে ফিল্ডার রাখলেন, আর ওইখানেই ফ্লিক করতে গিয়ে ওই একই রকম শটটা খেলতে গিয়ে সাইড সুদর্শন ক্যাচ দিয়ে বসেন। তো যার ফলে মানে বড় একটা ইনিংস খেলার ইঙ্গিত দিয়েও কিন্তু 30 রানের বেশি তিনি করতে পারেননি। অপরদিকে করুণ নায়ারের কথায় যদি আসি, তিনি কিনা প্রথম ইনিংসে ওই 4 বলে খেলে কোনো রানের খাতাই খুলতে পারেননি, তখন ঋষভ পান্ত এক পাশ থেকে খুব অ্যাটাক করে যাচ্ছিল প্রথম দিকে, তাই করুণ নায়ারের উপর সেভাবে চাপ ছিল না। কিন্তু তারপর যখন তিনি শর্টস খেলার জন্য মনস্থির করলেন, মানে প্রথম যে শটটা তিনি খেললেন ওই কাভার দিয়ে মানে পুশটা তিনি করেছিলেন ঠিকই, কিন্তু মানে একদম ফুল ফেজে ব্যাটটাকে ঘোরাননি। যখন দেখছেন শর্ট কভারে ফিল্ডার ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে একজন তুখর ফিল্ডার, অলিপোপের মতো ফিল্ডার, তখন ডেফিনেটলি ওই পার্টিকুলার জোন দিয়ে তার শট খেলার মানে যদি থাকতো মানে ব্যাটটা তাকে কিন্তু ফুল ফেজে ঘোরাতে হতো, একদম মানে ফুল পাওয়ারটা জেনারেট করতে হতো। তো সেটা তো করুণ নায়ার মানে ডেফিনেটলি করেননি, জাস্ট একটা পুশ করেছিলেন ওই মানে ন্যাচারাল কভার ড্রাইভ করার মতো, আর যার ফলে শর্ট কভারে ফিল্ডিং করা অলিপোপ একটা চমৎকার স্টার্নিং ক্যাচ নিয়ে এই করুণ নায়ারকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। আর এরপর সেকেন্ড ইনিংসেও তিনি কিন্তু বেশ ভালো স্টার্ট করেছিলেন, মানে ওই সাই সুদর্শনের মতো তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু শুরু থেকে বেশ ওই নেগেটিভ দেখাচ্ছিল সেরকম কিন্তু নয়, তিনি রিভার্স সুইপ করে আর কি নিজের রানের খাতাটা খুলেছিলেন। এরপরও আরও একটা দুইটা চমৎকার শটস খেলেছিলেন এই করুণ নায়ার। রাহুলের সাথে একটা পার্টনারশিপও তিনি গড়ে তুলেছিলেন 46 রানের। কিন্তু এরপর ওই রাহুল আউট হয়ে যাওয়ার পরপরই দেখলাম করুণ নায়ার ওই ক্রিস ওকসকে একটা পুশ করতে গেলেন ওই আর কি সামনের দিকে। আমি বলবো ওই জায়গায় করুণ নায়ার বেশ কিছুটা আনলাকি ছিলেন, করুণ নায়ার 2 ইনিংসেই যেভাবে আউট হয়েছিলেন কিছুটা তিনি আনলাকি ছিলেন ঠিকই, কিন্তু শর্ট সিলেকশনের ক্ষেত্রে আরেকটু যদি তিনি একটু সতর্ক থাকতেন, তিনি তো অনেক অভিজ্ঞ ব্যাটার, এর আগেও তিনি ভারতকে রিপ্রেজেন্ট করেছেন, ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ একটা সময় ধরে পারফর্ম করেই তিনি জাতীয় দলে যখন আবার প্রত্যাবর্তন করার সুযোগটা পেয়েছেন, আমি মনে করি ডেফিনেটলি তার এই জায়গায় আরেকটু বেশি সতর্ক থাকা উচিত ছিল। তো যাই হোক ওই মানে সামনের দিকে পুশ করতে গিয়ে ওই একটা ড্রাইভের মতো শট খেলতে গিয়ে ওই ক্রিস ওকসের হাতে তিনি ওই কট অ্যান্ড বল হয় প্যাভিলিয়নে ফেরত চলে গেছিলেন মাত্র 20টা রান করে। তো আমি এই কারণেই বলছি মানে এই সাই সুদর্শন আর করুণ নায়ার যখন এর আগের ম্যাচে বড় রানের কোনো ইনিংস খেলতে পারেননি, ডেফিনেটলি তারা এই এজব্যাস্টন টেস্টে প্রবল চাপের মধ্যে থেকেই তারা খেলতে নামবে।
কারণ ডাগ আউটে কিন্তু অলরেডি দুইজন ইনফর্ম ব্যাটার বসে রয়েছেন, একজন অভিমন্যু ঈশ্বরন আর একজন ধ্রুব জুরেল। এই দুজন কিন্তু ওই তুল্যমূল্যভাবে একজন ওপরের দিকের অর্ডারে ব্যাটিং করে ওই অভিমন্যু ঈশ্বরন, আর একজন কিন্তু ওই লোয়ার মিডিল অর্ডার বা মিডিল অর্ডারে ব্যাটিং করার জন্য একেবারে সিদ্ধহস্ত এই ধ্রুব জুরেল। দুজনেই কিন্তু ইংল্যান্ড লায়ন্সের এগেনস্টে দুইটা প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে যথেষ্ট ভালো ফর্মে ছিলেন। ধ্রুব জুরেল তো 4 ইনিংসের মধ্যে 3টাতেই হাফ সেঞ্চুরি পেয়েছিলেন, অভিমন্যু ঈশ্বরনও 4টা ইনিংসের মধ্যে 2টায় হাফ সেঞ্চুরি পেয়েছিলেন, আর বাদ বাকি ইনিংসগুলোতেও কিন্তু বেশ পজিটিভ বার্তাই তিনি দিয়ে গেছিলেন, তার নেতৃত্বেরও কিন্তু ওই জায়গায় যথেষ্ট প্রশংসিত হয়েছিল। কিন্তু তারপরেও ভারতের টিম ম্যানেজমেন্ট এই দুই ইনফর্ম ব্যাটারকে বাদ দিয়ে বলতে গেলে লিডস টেস্টের একাদশটা সাজিয়েছিল বা সাজাতে এক প্রকার বাধ্য হয়েছিল। কিন্তু এইটাই আমি মনে করি এজব্যাস্টন টেস্টটাই এই সাই সুদর্শন আর করুণ নায়ারের জন্য সম্ভবত শেষ সুযোগ হতে চলেছে। এই পার্টিকুলার টেস্ট ম্যাচে 2 ইনিংসের কোনো ইনিংসেই যদি এরা বড় রান করতে না পারেন বা ভারতকে যদি ওই জায়গায় সাপোর্ট দিতে না পারেন বা ইনফ্যাক্ট মানে বড় কোনো ইনিংস খেলতে না পারলেও একটা কার্যকরী পার্টনারশিপ বা ওই জায়গায় ম্যাচ উইনিং কন্ট্রিবিউশনও যদি করতে পারেন, তাহলেই আমি মনে করি তারা থার্ড টেস্টের একাদশে টিকে গেলেও যেতে পারেন। যদি সেটা তারা করতে ব্যর্থ হন তাহলে কিন্তু দুজনকেই অ্যাট দ্য সেম টাইম পরের টেস্টেই হয়তো আমরা ড্রপ হয়ে যেতেও দেখতে পারি লর্ডসের ঐতিহাসিক ময়দানে। তাদের হয়তো ওই সাদা পোশাকে আর নামতে আমরা নাও দেখতে পারি, হয়তো ওই জায়গায় ওই অভিমন্যু ঈশ্বরন কিংবা ধ্রুব জুরেল তাদের পরিবর্তে একাদশে চলে আসতেই পারে। তো সেই কারণেই আমি আবারও বলছি সাই সুদর্শন আর করুণ নায়ার এই দুজনকে এই বাদ বাকি সিরিজের যে মানে ম্যাচগুলো রয়েছে তাতে করে এই ভারতের একাদশে নিজেদের জায়গাটা ধরে রাখতে হলে এই এজব্যাস্টন টেস্টটাই আমি মনে করি সম্ভবত তাদের কাছে শেষ সুযোগ হতে চলেছে। এই টেস্টের 2 ইনিংসের মধ্যে 1 ইনিংসে তাদের অন্তত বড় রান পেতেই হবে বা দলের জন্য একটা ভাইটাল কন্ট্রিবিউশন করে আসতেই হবে, তাহলেই তারা একাদশে নিজেদের জায়গাটা ডেফিনেটলি ধরে রাখতে পারবে। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? কমেন্টে জানান।